আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বাংলাদেশ অনলাইন ল স্কুলের পক্ষ থেকে অর্থঋণ আদালত আইন সংক্রান্ত আলোচনার তৃতীয় পর্বে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্বে অর্থচারী সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, যখন কোনো ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানের পক্ষে বিজ্ঞাপন ডিগ্রি দিয়ে থাকেন, অর্থাৎ বিবাদীগণের বিপক্ষে যখন কোনো ডিগ্রি হয়, তখন বিজ্ঞ আদালত বিবাদীগণকে 2 মাসের সুযোগ দিয়ে, অর্থাৎ 2 মাসের সুযোগ দিয়ে 2 মাসের টাকা পরিশোধের সুযোগ দিয়ে বিজ্ঞ আদালত দায়ীগণের বিরুদ্ধে একটি আদেশ দিয়ে থাকেন। এখন কথা হচ্ছে যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো বিবাদীগণের বিরুদ্ধে অর্থঋণ মামলা ডিগ্রি হয়, বিবাদীগণ যদি আপিল করেন অথবা রিভিশন করেন, অর্থঋণ আদালতে রিভিউর কোনো সুযোগ নেই। যদি আপিল বা রিভিশন করেন তাহলে আলাদা ফর্ম হবে। যদি আপিল বা রিভিশন না করেন তাহলে বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক 2 মাসের মধ্যেই টাকা পরিশোধ করতে হবে। যদি যার বিরুদ্ধে ডিগ্রি হয়েছে অর্থঋণ মামলায়, তাকে জারি স্টেজে এসে দায়িক বলা হয়, ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানকে জারি স্টেজে এসে ডিগ্রিদার বলা হয়। এখন কথা হচ্ছে, যদি দায়িক পক্ষ টাকা পরিশোধ না করেন তাহলে ডিগ্রিদার ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠান তাহলে দায়িক পক্ষের বিরুদ্ধে কিন্তু অর্থজারি মামলা দায়ের করবেন। আমার কথা হচ্ছে যে অর্থজারি মামলার ক্ষেত্রে তামাদির মেয়াদ কতদিন এবং কোথায় অর্থজারি মামলা দায়ের করা হয়। আমি বলি, অর্থজারির ক্ষেত্রে সাধারণত তামাদির মেয়াদ 28 ধারা অনুযায়ী অর্থঋণ আদালত আইনের 28 ধারা বিধান মোতাবেক 1 বছরের মধ্যে অর্থজারি মামলা দায়ের করতে হয়। আর অর্থজারির ক্ষেত্রে যে দ্বিতীয় জারি একটা সুযোগ রেখেছেন অর্থঋণ আদালত আইন, সেখানে বলা হয়েছে যদি 1 বছর মধ্যে, অর্থাৎ প্রথম জারি মামলা দায়েরের কার্যক্রম শেষ থেকে পরবর্তী 6 বছরের মধ্যে দ্বিতীয় জারি মামলা করতে হয়। তাহলে আমরা জানলাম যে অর্থঋণ আদালত আইনের যে বিজ্ঞ আদালত 2 মাস সময় দিয়ে ডিগ্রি দিয়ে থাকেন, 2 মাসের মধ্যে দায়ী পক্ষ তার পাওনা টাকা পরিশোধ করবে। যদি না করে তার বিরুদ্ধে ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠান, অর্থাৎ ডিগ্রিদার তাদের বিরুদ্ধে ডিগ্রি জারি মামলা করবে। এখন হলো যে ডিগ্রি জারি মামলা কোথায় দায়ের করবে। অর্থঋণ আদালত আইনের 27 ধারা বিধান মোতাবেক, অর্থঋণ আদালত আইন 2003-এর 27 ধারা বলা হয়েছে যে আদালত সাধারণত ডিগ্রি বা কোনো আদেশ দিয়ে থাকেন সেই আদালতে ডিগ্রি জারি মামলা করবে, অথবা যে আদালতে ডিগ্রি জারির জন্য প্রেরণ করবেন সেই আদালতে ডিগ্রি জারি মামলা করতে হয়। আমি এখানে একটু ভেঙে বলি। ধরেন ঢাকা অর্থঋণ আদালত আইন কোনো একটা অর্থঋণ জারি মামলায় সে ডিগ্রি দিয়েছেন, তো বিজ্ঞ আদালত যদি ডিগ্রি দিয়ে থাকেন, এখন দেখা গেছে ওই ডিগ্রি যে দিয়েছেন তার যে কিছু সম্পত্তি আছে, সম্পত্তিটা নারায়ণগঞ্জ জেলা হতে পারে, মুন্সিগঞ্জ জেলা হতে পারে, ভোলা হতে পারে, বরিশাল হতে পারে, যে জেলা হোক না কেন, তাহলে ডিগ্রি জারির মামলা কিন্তু যখন তার জুরিডিকশনের বাইরে চলে যায়, সাধারণত সেই মামলার অর্থঋণ আদালত আইন দেওয়ানি কার্যবিধি আইন অনুযায়ী কিন্তু সে জারি মামলার এখানে করলেও সে এখানে বিচার করতে পারতেছে না, যেহেতু তার যে টেরিটোরিয়াল জুরিডিকশন থেকে জুরিডিকশন বাইরে চলে যায়। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত কী করবেন, যদি কারো তফসিলভুক্ত সম্পত্তি অর্থঋণ মামলা যদি তফসিল থাকে, সেই তফসিলভুক্ত সম্পত্তি যদি নারায়ণগঞ্জ জেলা হয়, মুন্সিগঞ্জ হতে পারে, অর্থাৎ তার যে আদালত ডিগ্রি দিচ্ছে তার অধিকারের বাইরে যদি হন, তাহলে ওই বিজ্ঞ আদালত যেই জেলায় অবস্থিত সম্পত্তি সেই জেলায় ওই সংশ্লিষ্ট ডিগ্রি জারি মামলাটা প্রেরণ করতে পারে। তাহলে তার ডিগ্রি জারি আদালতের ক্ষেত্রে কিন্তু যে আদালত দিয়েছেন সেই আদালতে করা যাবে, অথবা যে আদালত ডিগ্রি দিয়েছেন সেই যেই আদালতে ডিগ্রি করার জন্য ডিগ্রি দিয়েছেন সেই ডিগ্রি জারি করার জন্য যে আদালত প্রেরণ করবেন সেই আদালত কিন্তু ডিগ্রি জারি আদালত হিসেবে গণ্য হবে। এখন কথা হচ্ছে কাদের বিরুদ্ধে জারি মামলা দায়ের করা যায়। যেহেতু আমি আমার পূর্ববর্তী আলোচনা আমি বলেছি যে অর্থঋণ মামলা যারা বিবাদী হবেন, যে 3 শ্রেণীর ব্যক্তি বিবাদী হবেন, সাধারণত বলা হয়েছে যে প্রিন্সিপাল ডেটর, যে ব্যক্তি মূল ঋণ গ্রহীতা, দ্বিতীয় হচ্ছে থার্ড পার্টি গ্যারান্টর, অর্থাৎ কোনো পার্সোনাল গ্যারান্টর যদি থাকে তাদের বিরুদ্ধে, এবং তৃতীয়ত বলা হচ্ছে থার্ড পার্টি মর্টগেজার, অর্থাৎ ঋণ আদায়ের ক্ষেত্রে যারা থার্ড পার্টি মর্টগেজার হয়। মূল কথা হচ্ছে যাদেরকে বিবাদী করে মামলা দায়ের করা যাবে তাদের বিরুদ্ধে ডিগ্রি জারি করা যাবে। হ্যাঁ, যদি ডিগ্রি জারির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, যদি ডিগ্রি জারি মামলা এসে ডিগ্রি পাওয়ার অর্থঋণ মামলা এসে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ডিগ্রি হয়, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, তাহলে দেওয়ানি কার্যবিধি আইনের 50 ধারা বিধান অনুযায়ী যে তার ওয়ারিশগণের বিরুদ্ধে কিন্তু ডিগ্রি জারি করা যাবে, ডিগ্রি জারির মামলা
দরখাস্ত দায়ের করা যাবে। ডিক্রি জারিদের দরখাস্ত দায়ের করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে মামলায় অন্তর্ভুক্ত করা যাবে, কিন্তু 1402 ধারা বিধান মোতাবেক তাদের বিরুদ্ধে কিন্তু দেওয়ানি আটক আদেশ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে তাদের টাকাটা কীভাবে আদায় হবে। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি মামলা হয়, সে যদি মারা যাওয়ার সময় যদি কোনো সম্পত্তি রেখে যায়, তাহলে ফার্স্ট চার্জ হিসাবে তার ওই যে পরিত্যক্ত সম্পত্তি, অর্থাৎ যেই সম্পত্তি সে রেখে গেছেন, তার ওই সম্পত্তি থেকে ওয়ারিশরা যেভাবে অংশ পাবেন, তাদের সবার কাছ থেকে কিন্তু ওই অংশ হিসাবে, মানে তাদের সবার কাছ থেকে অংশ হিসাবে সেটা আদায় হবে। এবং আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন যে জারি আদালত যেটা হবে, সেই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন যে সে কোনো সম্পত্তি রেখে গেছেন কিনা, অথবা রেখে গেলে কত টাকা রেখে গেছেন, ব্যাংকের পাওনা কত, সে বিজ্ঞ আদালত সমানে সাধন করা হবে। তাহলে আমরা এই পর্বে জানলাম যে সকল বিবাদীগণের বিরুদ্ধে, অর্থাৎ মূল মামলাদার বিবাদী হবেন এবং তাদের বিরুদ্ধে ডিক্রি জারি মামলা করা যাবে। আর যদি বিবাদীগণ যদি ব্যাংকিং বা বিবাদীগণ যে আর্টিফিশিয়াল পার্সন হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে মানে তারা ওই যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যারা রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, আরও কোনো ব্যক্তি থাকতে পারেন যারা রিপ্রেজেন্ট করবে, আর ডিরেক্টর, এই যারা মূলত যারা আর্টিফিশিয়াল পার্সনকে কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে, তাদের বিরুদ্ধে ডিক্রি জারি মামলা করবে। আমরা জানলাম যে কোথায় মামলা করতে হয় এবং কাদের বিরুদ্ধে মামলা করতে হয়, এবং জারি স্টেজে এসে যদি কারো বিরুদ্ধে যে ডিক্রি জারি মামলা করা হয়, একইভাবে তার ডিক্রি জারি করার পরে বিজ্ঞ আদালত তার ভিতরে তলমানা যাদেরকে বিবাদী করে ডিক্রি দেবেন, তাদের ভিতরে তলমানা দাখিল করতে হবে এবং সমন প্রেরণ করবেন। এটা অর্থনীতি আদালত আইনের 31 ধারা বিধান মতো বলা আছে যে তাদেরকে নোটিশ দিয়ে জানাবেন, যাদের বিরুদ্ধে ডিক্রি হয়েছে তাদেরকে নোটিশ দিতে হবে। আর এবং 15 দিনের মধ্যে যদি তলবানা ফেরত আসে, তাহলে পত্রিকার মাধ্যমে তাদের বিরুদ্ধে সমন ইস্যু করার একটা বিধান দিয়েছেন। তাহলে সমন পাওয়ার পর স্বাভাবিক তারা এসে বিজ্ঞ আদালতে তারা এফআইআর করবেন, অথবা যেহেতু কন্টেস্টিং মামলা, সেহেতু সেই মামলা সম্পর্কে জানে, এখানে এফআইআর করে 32 ধারা অর্থনীতি আদালত আইনের 32 ধারা মোতাবেক এখানে আপত্তি দাখিলের একটা সুযোগ আছে। আসলে যারা কন্টেস্টিং মামলা হয় তাদের আপত্তি দাখিল করলে বিজ্ঞ আদালত ইচ্ছায় যদি মনে করেন যে না, আপত্তিটা গ্রহণ করার কোনো বিধান আছে, যে গ্রহণ করার মতো কোনো যৌক্তিক কারণ আছে, তাহলে বিজ্ঞ আদালত এটা গ্রহণ করতে পারেন, নাহলে সামারি রিজেক্ট করতে পারেন। এখন কথা হচ্ছে যদি তৃতীয় পক্ষের কোনো স্বার্থ এখানে সংযুক্ত হয় তৃতীয় পক্ষ আদেশ দ্বারা, তার তৃতীয় পক্ষ এখানে এসে 32 ধারা অনুযায়ী কিন্তু এখানে এসে সে কিন্তু আপত্তি দাখিল করার সুযোগ আছে। বিজ্ঞ আদালত এখানে যদি তাকে আপত্তি দাখিল করার পরে ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানকে 30 দিন সময় দিয়ে তাদের এই আপত্তির ভিত্তিতে লিখিত জবাব দিয়ে, অথবা আপত্তিটা শুনানি করে বিজ্ঞ আদালত যদি মনে করেন না যে এখানে তার আপত্তিটা গ্রহণ করার যৌক্তিক কারণ আছে, তাহলে আপত্তি গ্রহণ করতে পারেন। আমি এখানে একটু বলে রাখি যে সাধারণত যদি থার্ড পার্টি হয়, যে কোনো সম্পত্তি মর্গেজ দেয় থাকেন, সে জানে না, যার স্টেজে এসে জানতে পারছেন যে তার সম্পত্তিটা মর্গেজ ছিল, তার সম্পত্তি এগেনস্টে ডিক্রি হয়ে গেছে, সাধারণত তৃতীয় পক্ষ তখন সেখানে অ্যাপেয়ার করে তার দাবি উত্থাপন করেন। এরপরে সে অথবা সে অন্য ফোরামও যেতে পারেন, এখানে সে দাবি উত্থাপন করার সুযোগ আছে। যদি সে এখানে এসে দাবি উত্থাপন করে মনে করে যে না, সে রিলিফ পাবে, তাহলে তৃতীয় পক্ষ এখানে এসে দাবি উত্থাপন করবে। আর যদি মনে করে না যে তার এখানে রিলিফ পাওয়ার সুযোগ নেই, তাহলে সে মিসকেজের যে ফোরাম অথবা অন্য কোনো ফোরামে সে যেতে পারে। এখন কথা হচ্ছে যে তৃতীয় স্টেজে এসে শেষ হয়ে গেল। পরবর্তী স্টেপটা হচ্ছে অর্থজারি মামলার ক্ষেত্রে সমন গেল, দ্বিতীয় স্টেপে এসে তার আপত্তি দাখিলের বিষয়টা গেল। এবার তৃতীয় স্টেপে এসে যে থাকবে যে যারা দায়িক থাকবে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের যে একটা স্টেপ থাকবে, যে লিগ্যাল স্টেপ, অর্থাৎ আইনগত পদক্ষেপের স্টেপ। এখানে ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠান সাধারণত দায়িকগণের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ বলতে যে যদি কোনো দায়িকের অর্থজারি মামলার কোনো দায়িকের কোনো পার্সোনাল প্রপার্টি থাকে, তাহলে তার বিরুদ্ধে একটা ফর্ম যাবে। যদি তার কোনো মর্গেজ থাকে অথবা সিকিউরিটি যদি না থাকে, তাহলে তার ক্ষেত্রে আর একটা অন্য ফর্ম আছে। দুইটা এখানে স্টেপ দুই রকম হবে। আমি আবার বলি যে অর্থজারি মামলায় যদি দায়িকগণের কোনো সিকিউরিটি থাকে, তফসিলভুক্ত সম্পত্তি থাকে, এখানে কোনো সিকিউরিটি থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ হবে 33 ধারার বিধান অনুযায়ী। এবং যদি তার কোনো সম্পত্তি না থাকে, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপের যেটা বিধান আছে সেটা হচ্ছে 34 ধারার বিধানে যাবে। এখন 33 ধারার বিধানটা আমি আগে আলোচনা 34 ধারার বিধানটা আমি আগে আলোচনা করি। 34 ধারার বিধানটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো পার্সোনাল প্রপার্টি না থাকে, যদি কোনো সম্পত্তি না থাকে, তাহলে
তার বিরুদ্ধে যে পদক্ষেপ হচ্ছে তা দেওয়ানি আটক আদেশ 34 দ্বারা বলা হচ্ছে যে অর্থের মামলায় যদি সম্মতি না থাকে তাহলে দেওয়ানি 6 মাসের দেওয়ানি আটক আদেশের আবেদন করতে পারে। এই 6 মাসের দেওয়ানি আটক আদেশের আবেদনটা হচ্ছে আইনগত একটা পদক্ষেপ, সেটা হচ্ছে ডিক্রিদারের পদক্ষেপ। ডিক্রিদার ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠান যদি দায়িত্ব টাকা না দেন তাহলে তার কাছ থেকে টাকা আদায় করার জন্য বিজ্ঞ আদালতে কী করেন, যে সমস্ত প্রসেসগুলো ফলো করেছে হয়েছে, অর্থাৎ সমস্ত প্রসেস যেগুলো যে সমন দেওয়া, পত্রিকার মধ্যে সমন দেওয়া, পদ্ধতি সমন দেওয়া, যে আইনগত যে প্রসেস আছে, যে প্রসেসগুলো সে কমপ্লাই করার পরে বিজ্ঞ আদালতে এসে 34 ধারা বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্টের আবেদন করবে, অর্থাৎ দেওয়ানি আটক আদেশের আবেদন করবে। বিজ্ঞ আদালত যদি দেখেন যে না প্রসেসগুলো সঠিকভাবে জারি হয়েছে তাহলে তার বিরুদ্ধে, অর্থাৎ দায়িকগণের বিরুদ্ধে 34 ধারার বিধান মোতাবেক তার বিরুদ্ধে দেওয়ানি আটক আদেশ প্রেরণ করবেন। এখন বলে রাখি যে দেওয়ানি আটক আদেশ 34 ধারার বিধান অনুযায়ী দেওয়ানি আটক আদেশের ক্ষেত্রে যে কি কি বার আছে সে বারগুলো একটু বলা দরকার। যে এখন বারের ক্ষেত্রে বলা আছে যে আমি আগে বলছি যে ওয়ারিশ যারা শ্রেণীভুক্ত হবেন, যে মৃত্যুব্যক্তি মারা যাওয়ার পরে যদি তার ওয়ারিশগণ এখানে কায়েম মোকাম হয় তাদের বিরুদ্ধে 34 দ্বারা ওয়ারেন্ট চাওয়া যাবে না, অর্থাৎ দেওয়ানি আটক চাওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি সেটা 3402 দ্বারা মোতাবেক তাদেরকে অব্যাহতি দেওয়া আছে। নিয়মিত ওয়ারিশগণের ক্ষেত্রে বলা অপহৃত বয়স্ক যদি থাকে 3411 দ্বারা বলা আছে যে যদি কোনো ব্যক্তি জারি মামলা অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু দেওয়ানি আটক আদেশ দেওয়া যাবে না। তার ক্ষেত্রে বিধান হচ্ছে যে সে এখানে অব্যাহতি পাবে যতদিন না পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হবেন। মহিলা যদি হয়, মহিলার ক্ষেত্রে অর্থহীন আদালত নাই, এখানে দেওয়ানি কার্যবিধি আইনের 56 দ্বারা বলা আছে, অসুস্থ ব্যক্তি ক্ষেত্রে 57 দ্বারা বলা আছে। এই যে 4 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, যে ঋণ গ্রহীতা ওয়ারিশগণের বিরুদ্ধে, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের বিরুদ্ধে এবং মহিলা যদি থাকে, অসুস্থ ব্যক্তি থাকে, এদের বিরুদ্ধে কিন্তু 34 দ্বারা কিন্তু আর কোনো ওয়ারেন্ট ইস্যু করার সুযোগ নেই, এদেরকে আইনগতভাবে অব্যাহতি দেওয়া আছে। আর আমার কথা হচ্ছে যে এখন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি 34 দ্বারায় দেওয়ানি আটক আদেশ ইস্যু করা হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে তার পদক্ষেপ হচ্ছে যে যদি দেওয়ানি আটক আদেশ হয় অথবা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে তাহলে তাকে অর্থহীন আদালত আইন অনুযায়ী ডিক্রিত টাকা 25% টাকা দিয়ে জামিন নিতে হবে এবং জামিন দেওয়ার সময় সে একটা বন্ড দেবে যে পরবর্তী 90 দিনের মধ্যে বাকি টাকা, অর্থাৎ বাকি 75% টাকা সে পরিশোধ করবে। এখন কথা হচ্ছে যে বন্ড দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি যদি 90 দিনের মধ্যে টাকা না দেয় তাহলে দায়িকগণের বিরুদ্ধে আবার দ্বিতীয়বার কিন্তু এখানে দেওয়ানি আটক আদেশের আবেদন করা যাবে, যেহেতু সে বন্ড দিবে। বন্ড দেওয়ার পরে বন্ডের শর্ত লঙ্ঘন করলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে দ্বিতীয়বার দেওয়ানি আটক আদেশ ইস্যু করতে পারে। এই গেল 34 দ্বারা যে বিধানটা আছে সেই বিধান গেল। এরপরে যদি কোনো ব্যক্তির যদি ঋণ গ্রহণ করার সময় যদি কোনো ব্যক্তির সিকিউরিটিস থাকে, অর্থাৎ তফসিলভুক্ত সম্পত্তি থাকে, মর্টগেজ থাকে, হাইপোথেকেশন থাকে, অর্থাৎ যদি তার কোনো সম্পত্তি থাকে তাহলে তার ক্ষেত্রে 33 দ্বারার বিধান আছে। 33 দ্বারা বিধান আছে নিলাম জারি করে তার সম্পত্তি বিক্রি করে টাকাটা সমন্বয় করা। এখন যদি কোনো ব্যক্তির তফসিলভুক্ত সম্পত্তি থাকে সেটা যদি নিলাম জারি করতে পারে, বিক্রি করতে পারে, তাহলে সেটাতে সমন্বয় করে ব্যাংকের যে পাওনা আছে সে পাওনাটা ব্যাংক নিয়ে দেবেন। যদি ব্যাংকের পাওনা থাকার পরও যে ওই সম্পত্তি বিক্রি করো যদি ব্যাংকের টাকা পরিশোধ করা না যায় তাহলে ব্যাংক দ্বিতীয়বার অর্থ জারি মামলা করতে পারবে, অথবা দ্বিতীয়বার জারি একটা অপশন রাখছে। আমি যেটা আগে আমি বলেছি যে যদি ব্যাংকের টাকা যেরকম হয় যে ব্যাংক 5 কোটি টাকা পাবে, তার সম্পত্তি বিক্রি করে 2 কোটি টাকা হয়েছে, তার 2 কোটি টাকা সমন্বয় সাধন করে বাকি 3 কোটি টাকার জন্য আবার দ্বিতীয় জারি মামলা দায়ের করতে পারবে। এবার কথা হচ্ছে যদি 33(1) দ্বারা অনুযায়ী যদি সম্পত্তি বিক্রি করতে না পারে, নিলাম জারি করলো, প্রথমবার নিলাম জারি করতে পারলো না, তাহলে ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠান তারা 33(7) দ্বারা অনুযায়ী এটা দখল ভোগ করতে 33(7) দ্বারা অনুযায়ী সে এটা ওনারশিপ মালিকানা সার্টিফিকেট দিতে পারবে। 33(7) দ্বারা অনুযায়ী যে সম্পত্তি বিক্রি করতে পারো না তাহলে এটা মালিকানা ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হোক, নিতে হবে। অথবা দ্বিতীয়বার সে কিন্তু আবার নিলাম জারি 34(4) দ্বারা অনুযায়ী দ্বিতীয়বার নিলাম জারি করতে পারবে। অর্থাৎ আমি প্রথমবার যখন নিলাম জারি করে 33 দ্বারা বিধানে নিলাম জারির যে বিধান বলছে সেই বিধানটার অনেক একটা বড় প্রসিডিউর, আমি অন্য আলোচনায় আসবো। যে 33(1) দ্বারা যখন প্রথমবার নিলাম জারি করে ব্যর্থ হলো তাহলে দ্বিতীয়বার এখানে কিন্তু ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানকে কিন্তু যেহেতু বিশেষ আইন তাকে বিশেষভাবে একটা সুবিধা দিয়েছে যে প্রথমবার যেহেতু ব্যর্থ হয়েছে আবার দ্বিতীয়বার ট্রাই করে দেখি যে নিলাম জারি করা যায় কিনা, নিলাম জারি করে বিক্রি করা যায় কিনা।
তাহলে যখন প্রথমবার ব্যর্থ হলো দ্বিতীয়বারও ঠিক সেই অর্থনীতি আদালত আইনের যে নিলামজারি যে প্রসিডিউর আছে সেটা ফলো করে তাকে এখানে আবার দ্বিতীয়বার সম্পত্তি বিক্রি করার চেষ্টা করতে হবে। যদি দ্বিতীয়বার বিক্রি করতে পারে তাহলে সেম টাকাটা সেটিসফাইড করবে, যদি বিক্রি করতে না পারে তাহলে তাকে বাধ্য হয়ে কিন্তু 33-5 দ্বারা বিধান অর্থাৎ দখল ও ভোগ দখলের অধিকার ন্যস্ত করা হবে। 33-5 দ্বারা অনুযায়ী তাকে যে বিধান আছে সেই বিধানটা তাকে অর্থাৎ কার্য পদ্ধতি সেটা তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। যে অর্থাৎ যে যার বিরুদ্ধে অর্থ জারির মামলার অর্থাৎ ওই সম্পত্তিটা অর্থাৎ যে তফসিলভুক্ত সম্পত্তিটার দখল বা ভোগের অধিকার সে নেবে, নেওয়ার পরে গিয়ে সে ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে নিলাম জারি করে সে টাকাটা সেটিসফাইড করতে পারবে, যে কয় টাকা পাবে সেটা যদি নিলাম জারি করে বিক্রি করে যদি এক্সট্রা থেকে যায় তাহলে ব্যাংক নন ব্যাংক পজিশন যে দায়ী পক্ষকে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে সেই দ্বিতীয়বার নিলাম জারি করতে পারবে। এবার আসি যে যদি ব্যাংক নন প্রতিষ্ঠান যদি এসে দখল ভোগের পরেও যদি এই সম্পত্তি বিক্রি করতে না পারে তা 33-7 অনুযায়ী সে এটা একটা মালিকানার সার্টিফিকেট নিতে পারবে, অর্থাৎ ওই সম্পত্তির মালিকানা সার্টিফিকেট নিতে পারবে। বিজ্ঞ আদালত একটা মালিকানা সার্টিফিকেট দিবেন, ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত একটা মালিকানা সার্টিফিকেট দেবেন। ওই মালিকানা সার্টিফিকেটটা সংশ্লিষ্ট অর্থাৎ ওই সম্পত্তি যেখানে অবস্থিত সেই সাব রেজিস্ট্রার নিকট প্রেরণ করবেন। সাব রেজিস্ট্রার উইদাউট কোর্ট ফিস অর্থাৎ একটা দলিল রেজিস্টার করতে হলে মালিকানা হস্তান্তর করতে হলে কিছু প্রসিডিউর ফলো করা হয়, অর্থাৎ কিছু চার্জ দিতে হয়, যে কোর্ট ফিস দিতে হয়, সেই কোর্ট ফিস ব্যতীতই বিজ্ঞ আদালতের অনুমতি বিজ্ঞ আদালতের আবেদনের আদেশক্রমে সেখানে বিজ্ঞ আদালত তাদেরকে একটা মালিকানা সার্টিফিকেট দেবেন। এরপর সে মালিকানা সার্টিফিকেট নিল, যদি ব্যাংক বা ডিক্রেতার পক্ষ যদি মালিকানা সার্টিফিকেট নেওয়ার পর যদি ওই সম্পত্তি দখল করতে না পারে, অর্থাৎ ব্যাংক যখন কোন ব্যাংক বা নন ব্যাংক প্রতিষ্ঠান দখল ভোগের অধিকার পেল অথবা মালিকানা সার্টিফিকেট পেল, সে যদি এটা না করতে পারে তাহলে বিজ্ঞ আদালতের মাধ্যমে 33-7 কথা বলা আছে, বিজ্ঞ আদালতের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী অর্থাৎ বিজ্ঞ আদালতের মাধ্যমে পুলিশ ফোর্স দিয়ে দখল নিতে পারবে। এই সে অর্থজারি মামলার ক্ষেত্রে বিধান, যে 33-4 দ্বারার যে বিধান আছে এবং 33-7 দ্বারার বিধান এবং 33-9 দ্বারা চূড়ান্তভাবে অর্থজারি মামলা নিষ্পত্তি হবে। সেটা হচ্ছে যদি 33-7 দ্বারা সেই মালিকানা সার্টিফিকেট নিয়ে থাকে এবং 33-7 ক দ্বারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি সে দখল আদালতের মধ্যে দখল নিয়ে থাকেন তাহলে মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হবেন। সমাজের দর্শক শ্রোতা, আমি অর্থজারি মামলা সংক্রান্ত আলোচনা আপনার সামনে তুলে ধরলাম। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্টস দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে